এই মুহূর্তে দিলীপ ঘোষ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে। কার্যত জগন্নাথ ধামের উদ্বোধনে দিলীপ ঘোষ যাচ্ছেন। আরো আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা বিমান বসু। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেক্ষেত্র থেকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ যাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। বলছি, দিলীপ ঘোষকে প্রথম থেকেই দেখা যাচ্ছে বিবাহের মুহূর্তে বলুন, মুখ্যমন্ত্রী ফুল পাঠালেন। তারপরে বিমান বসুকেও আমন্ত্রণ করা হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করা হয়েছে, প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করা হয়েছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষকেও করা হয়েছে। দিলীপ ঘোষ যাচ্ছেন স্যার, কিভাবে দেখুন? মানে কে বললো যাচ্ছে? আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে বা সংবাদ মাধ্যমে, একাধিক সংবাদ মাধ্যম এখন ব্রেক করেছে। কাল রাত থেকে ব্রেক নিয়ে চলছে। যদি যায় তাহলে আমি বলবো যে বিজেপির বিভাজনটা খুব স্পষ্ট হয়ে গেল। কারণ তুমি জানো, দল হিসাবে বিজেপি তীব্র আপত্তি করেছে দীঘায় জগন্নাথ ধাম নাম করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উদ্বোধন করছেন সেটা নিয়ে। সেটা অনেকগুলো কারণে তারা আপত্তি করেছেন। একটা হলো যে কেন মানে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, করদাতাদের টাকা দিয়ে কেন এই ধরনের মানে ধাম হবে, জগন্নাথ ধাম হবে। বিজেপি প্রথম থেকে আপত্তি জানিয়েছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে রাম মন্দির তৈরি করা হয়েছে জনগণের টাকা দিয়ে, মানুষের থেকে টাকা সংগ্রহ করে করে। ফলে কেন জনগণের যদি টাকা লাগতো জনগণ সেটা করত, সরকার কেন ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মন্দির তৈরি করলো, এটা বিজেপি অফিসিয়ালি অবজেকশন করেছিল। দ্বিতীয় যেটা অবজেকশন বিজেপির ছিল সেটা হলো যে এটা কালচারাল সেন্টার যদি বলা হয় তাহলে আবার মন্দির কেন বলা হচ্ছে, পূজা অর্চনার প্রশ্ন আসছে কোথা থেকে। ফলে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা কালচারাল সেন্টার, কাগজে কলমে দেখানো হচ্ছে আইন বাঁচানোর জন্য। আবার অন্যদিকে এটা মন্দির বা ধাম বলা হচ্ছে, জগন্নাথ মন্দির বা ধাম বলা হচ্ছে। এই প্রশ্নটাকে সামনে রেখে বিজেপি প্রশ্ন তুলেছে যে সরকার অনৈতিক অবস্থান নিয়েছেন, সরকারের পজিশন আনএথিক্যাল। তার কারণ সরকার দ্বিচারিতা করছে যে আদতেও এটা কালচারাল মানে সেন্টার না জগন্নাথ ধাম তা পরিষ্কার করে বলতে পারছে না। এখানেও সরকার একটা ঢেকে রাখার প্রবণতা, তথ্য ঢেকে রাখার প্রবণতা রাখছে, সেটাও আপত্তি জানিয়েছে বিজেপি। বিজেপির রাজনৈতিকভাবে যেটা আরেকটা আপত্তির কারণ সেটা হলো মানে যেহেতু হিন্দু ভোটের পোলারাইজেশন হয়েছে, যেহেতু বাংলাদেশের ইস্যু আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেনি, বা মানে মুর্শিদাবাদের মতন ঘটনাতেও মানে যারা আশ্রয় নিয়েছিল হিন্দুরা তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যাননি, এবং তার প্রশাসনের বিরুদ্ধে সরাসরি বিজেপি অভিযোগ করেছে। ফলে আজকে বাংলাদেশ এবং মুর্শিদাবাদের কনটেক্সটেও বিজেপি তীব্র আপত্তি দলীয়ভাবে রেখেছে। তার মানে দলের এই অবস্থানকে সরাসরি হয় দিলীপ ঘোষ অস্বীকার করলেন, ভাঙলেন, ভেঙে তিনি তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন, এক। দুই হলো, না হলে দিলীপ ঘোষকে মানে অন্য কোনো জায়গা থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছেন। তাহলে এই প্রশ্নটা আসবে, তাহলে কি শেষ পর্যন্ত বিজেপি বিরোধিতা করলেও আরএসএস এর সবাই না হলেও একটা অংশ কি দিলীপ ঘোষকে ছাড়পত্র দিলেন, যার জোরে দিলীপ ঘোষ দলের অবস্থানকে অস্বীকার করেও তিনি দীঘাতে জয়েন করতে যাচ্ছেন, যদি সত্যি হয়। আবারও বলছি, আরেকটা জিনিস আমি তাহলে এখানে আপনাকে একটা প্রশ্ন করব। যেহেতু দিলীপ ঘোষ বলছেন আমি তো আর আরএসএস এর প্রচারক নয়, বিয়ের সময় তিনি বলেছিলেন তাই আমার বিয়ে করতে কোনো বাধা নেই, আমি সেইভাবে তো আর আরএসএস এর সাথে যুক্ত নই, তো উপরতলা থেকে কেউ কিছু বললেও সেটা আমার কিছু যায় আসে না। দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার বলেছিলেন আমি দিলীপ ঘোষ। মানে এইটাই তৃতীয়, মানে আমার বলার আগেই তুমি সরিয়ে দিলে। যদি উনি যান, আবার বলছি যদি শব্দটা দিচ্ছি কারণ আমার কাছে কনফার্মেশন নেই, যদি তিনি যান তাহলে অবশ্যই আমি বলবো যে তৃতীয় আরেকটা কারণ হতে পারে, যে সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ সখ্যতা তার তৈরি হতে পারে। এটা মানে কানাঘুষো শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনেক সুচারু রাজনীতিবিদ, অনেক বেশি কৌশল করে রাজনীতি করতে পারেন, যেটা মানে বিজেপির নেতা নেত্রীরা পারেন না। ফলে বিজেপি দলের মধ্যে হিন্দুত্বের প্রশ্নে বিভাজন করে দাও। যখন শুভেন্দু অধিকারী একটা বিকল্প রাজনীতির খোঁজে আসছে, যখন শুভেন্দু অধিকারী
দীঘার কর্মসূচিটা, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিকে চ্যালেঞ্জ করে কাঁথিতে আরেকটা কর্মসূচি নিচ্ছেন কোর্টের অনুমতি নিয়ে, তখন মানে যদি দিলীপ ঘোষকে তিনি পান, অর্থাৎ আজকে যদি দিলীপ ঘোষ বিজেপি নেতা হিসেবে, প্রাক্তন সভাপতি হিসাবে আজকে যান, তাহলে দিলীপ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আঙুল দিয়ে দেখাবে মানুষকে যে দেখো বিজেপি সবাই কিন্তু আমার বিরোধিতা করছে না। এবং আমার কাঁথির যে জগন্নাথ ধাম, সেই অনুষ্ঠানে বিজেপিরও যোগদান আছে, বিজেপির নেতারাও এসছে। দীঘার মানে সেই অনুষ্ঠানে বিজেপি নেতারাও এসছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কুশলী রাজনীতিবিদ, তিনি এটা বিভাজন করে মানে 26-এর নির্বাচনের আগে বিজেপিকে মানে বিজেপি দলটাকেই বিভ্রান্ত করে দাও, বিজেপি দলটাকে ভাঙতে চাইছেন। এবং এই মানে এটাতে মানে মানে ফাঁদে যদি মানে দিলীপ ঘোষ পা দেন, তাহলে বুঝতে হবে 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল অত্যন্ত সুচারু কৌশল কার্যকারী হলো। শুভেন্দু এবং দিলীপের মধ্যে যে বিভাজন আছে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে গেল। এবং বিজেপিকে সাধারণ মানুষ বিশ্বাস করবে কিসের জন্য? যার নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেন, যার নেতারা লোকাল লেভেলে তৃণমূলের সাথে সখ্যতা করেন, যে নেতাদের বিজেপি মানে স্থানীয় নেতাদেরকে তৃণমূল কংগ্রেসের আইপ্যাক টিম বা তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে নিতে পারে, এমনকি নির্বাচনের সময় টাকা পয়সার বিনিময়েও তাদেরকে মানে মানে বুথ থেকে সরিয়ে দিতে পারে, সেই রকম দল বিজেপিকে তখন মানুষ কিন্তু বিশ্বাস করতে পারবে না। তখন লড়াইটা গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর একার লড়াই, মানে দল অধিকারীর একার লড়াই। ঠিকই বলেছেন স্যার। আরেকটা জিনিস আপনি বারবার আপনি আর অ্যানালিসিসে উঠে এসেছে যে এই যে মোদি ভালো অমিত শাহ খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তো এই দলের মধ্যে এই ব্যক্তি কেন্দ্রিক মানে ন্যারেটিভ একটা সেট করার চেষ্টা করেছেন। তাহলে দিলীপ ঘোষ ভালো, শুভেন্দু খারাপ একেবারেই। এবং এটার সাথে তো উনি প্রায় কার্যত তার দল প্রকাশ্যে বলে, কুণাল ঘোষ থেকে শুরু করে দলের মুখপাত্ররা পরিষ্কার বলে যে শুভেন্দু অধিকারী খারাপ, মানে দিলীপ ঘোষ ভালো। দিলীপ ঘোষকে দিলীপ দা বলে তারা ডাকে। দিলীপ ঘোষের সাথে তাদের সখ্যতা অনেক দিনের। দিলীপ ঘোষও মানে মেয়র থেকে শুরু করে, কলকাতার মেয়র থেকে শুরু করে নানা নেতাদের সাথে যোগাযোগ তার, একসাথে খেলা দেখেন, তাদের মানে বিভিন্ন অনুষ্ঠানে আছে। ফলে আমি তোমায় বলছি, এটা রাজনৈতিক কৌশলের যে পার্ট, সেটা বোঝার ক্ষমতা দিলীপ ঘোষের কতটুকু আছে আমার ডাউট আছে। না দেখো, দীর্ঘদিনের রাজনীতিবিদ না, উনি ছিলেন আরএসএস এর প্রচারক। 16 সালে উনাকে রাজনীতিতে আনা হয়, 16 সাল থেকে উনার অ্যাক্টিভ রাজনীতি 21 সাল পর্যন্ত, 21-এর পরে তো উনি কার্যত বসা। ফলে কিন্তু তাকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, এটা বারবার লক্ষ্য করা যাচ্ছে। ফলে মানে বিজেপির দলের মধ্যে যে বিভাজন, সেই বিভাজন, এবং বিজেপি শেষ পর্যন্ত তৃণমূলের সাথে সর্বাত্মক লড়াইয়ে আছে, তো এই সন্দেহটা কিন্তু তৈরি হবে মানুষের। ধরো আজকে যদি সত্যি দিলীপ ঘোষ যান, আমি জানি না যাবে কিনা, যদি সত্যি যান দীঘাতে, তাহলে কিন্তু এই জিনিসটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি সবাই কি তৃণমূলের বিরোধিতা করছে, বিজেপি সত্যি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলা থেকে সরাতে চান, নাকি শুভেন্দু অধিকারী একা, মানে দিল্লির থেকে না এজেন্সিগুলো সাহায্য পাচ্ছে, না নরেন্দ্র মোদী অমিত শাহ সাহায্য পাচ্ছে, না দিলীপ ঘোষদের মতন লোকদের সাহায্য পাচ্ছে, তাহলে কি শেষ পর্যন্ত লড়াইটা শুভেন্দু অধিকারীর লড়াইয়ে পরিণত হলো? মানে আমার কিন্তু দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে বিজেপি মানে পশ্চিমবাংলায় শাসক দলের বিরুদ্ধে লড়াইটা মানে একমাত্র শুভেন্দু অধিকারীর লড়াইয়ে পরিণত হচ্ছে। একই সাথে আমি আপনাকে একটা কথা বলবো, যখন খুব গুরুত্বপূর্ণ ভাইটাল সময়, তখন টিভি স্ক্রিন থেকে 24 ঘন্টা কেড়ে নিয়েছিল এই দিলীপ ঘোষ, যখন মুর্শিদাবাদ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, তখন একদম মিডিয়ার যে নজর কেড়া সেই মুহূর্তটাকে দিলীপ ঘোষ কিন্তু সেটা কিন্তু তৃণমূলের আখেরে কাজে লেগেছে স্যার। আবার এই জগন্নাথ ধামে দিলীপ ঘোষের উপস্থিতি, তাহলে তো দিলীপ ঘোষ একদম তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমি একমত তোমার সাথে। মানে দেখো, একজন রাজনীতিবিদকে অনেক দক্ষ হতে হয়, কুশলী হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামেদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিটা মুহূর্তে ক্যালকুলেশন করে লড়াই করেছে, বিরোধিতাটাকে একটা রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। সিপিএম এর বিরোধিতাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দর্শনে পরিণত করেছেন। তার এমএলএদেরকে রাইটার্সে ঢুকতে দিতেন না, তিনি সমস্ত ধরনের সঙ্গ মানে সিপিএম এর সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতেন। এইটা প্রমাণ করতে যে সিপিএম বিরোধী সমস্ত ভোটাররা যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, তৃণমূলের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব, ওই রকমই একটা কৌশল কিন্তু শুভেন্দু অধিকারী নিয়েছেন। সর্বাত্মক বিরোধিতা, মমতার সর্বাত্মক বিরোধিতা, সরকারের সর্বক্ষেত্রে বিরোধিতা করো এবং বিকল্প মানুষের সামনে তুলো। আজকে যেহেতু দীঘাতে জগন্নাথ ধামের মন্দিরের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে চাইছে যে
তিনি হিন্দুদের সাথেও আছেন, সেটাকে কাউন্টার করবার জন্য কিন্তু আজকে কাঁথিতে শুভেন্দু অধিকারী আরেকটা কর্মসূচি নিয়েছে সাধু সন্তদের নিয়ে। ফলে আমি বলছি যে একটা বিকল্প রাজনীতি এবং সর্বাত্মক বিরোধিতা মমতার যে রাস্তা শুভেন্দু অধিকারী নিতে পেরেছেন, বিজেপির অন্য কোনো নেতা নিতে পারেনি। প্রায় সবগুলো নেতাই কম্প্রোমাইজ নেতা। আমি তোমায় বলছি বিজেপি দল হিসাবে পশ্চিমবাংলায় মানে আমাদের জীবনে কিন্তু একটা অভিশাপের মতন। এই কারণে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিসরুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে নন গভর্নেন্স, মানুষের এত কষ্ট দুঃখ, গতকালও 15 জন মানুষের মারা গেল। প্রশ্নটা আসবে না যে কলকাতা জুড়ে প্রায় প্রতিদিনই আগুন লাগছে, শর্ট সার্কিট মানে হচ্ছে, কেন তুমি এই অগ্নি নিবারণের ব্যবস্থাগুলো আগাম কেন জানতে পারছো না? ব্যবস্থা যে হোটেলে নেই সেটা কেন খতিয়ে দেখলো না কর্পোরেশন? একেবারে মানে আমি বলছি যে বড়বাজারে এটা নতুন আগুন না, 15টা লোক মারা গেছে যাওয়াটা নতুন না, একটার পর একটা ঘটনা। আমি তোমায় বলছি একটার পর একটা মানে ঘটনা ঘটছে আমাদের, তারপরেও একটা দমকল দপ্তর আছে, তার মন্ত্রী আছে এবং তাদের নিয়ে ঘটা করে বিজ্ঞাপন আছে, কিন্তু গভর্নেন্স নেই। এবং শেষ পর্যন্ত অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা, আগাম যে সতর্কতা নেওয়া, আগাম যে উদ্যোগ নেওয়া, ইন্সপেকশন করা, সবগুলো বাড়িকে বাধ্য করা যে ভাই এই এই মানে মানে আগুন নিবানোর জন্য এই ব্যবস্থাগুলো রাখতে হবে আগাম সতর্কতা হিসেবে, কোনো কিছু নেই। কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের পপুলিস্ট পলিটিক্স এর পার্ট হিসাবে জয় জগন্নাথের মন্দির তৈরি করছে। আমার প্রশ্ন দুটো জায়গায়, আমি তোমাকে বারবার বলছি, গভর্নেন্সের প্রশ্নে যখন সরকার ব্যর্থ হচ্ছে, দুর্নীতি যখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেই সময় বিরোধী দল হিসাবে বিজেপি মানে একেবারে সাংগঠনিকভাবে রাস্তায় থাকার কথা ছিল। কয়বার ছিল তুমি বলো তো? একমাত্র শুভেন্দু অধিকারী। কেন বারবার শুভেন্দু অধিকারীর নামটা বলতে হয় আমাদেরকে? এবং বলতে গিয়ে তখন মনে হয় যেন অ্যাজ ইফ শুভেন্দু অধিকারীর সাথে মানে একটা আলাদা কোরিলেশন, কিন্তু তা নয়। বাস্তবের মাটিতে শুভেন্দু অধিকারী ছাড়া একটা নেতা বিজেপির বলতে পারবে যে যারা মাঠে আছে, যারা মানে এক একটা ঘটনার কনটেক্সটে আন্দোলন করেছে, যারা পাশে দাঁড়িয়েছে, একটা নেতার নাম বলতে পারবে? ফলে আমি তোমায় বলছি যে একটা বিরাট সংখ্যক বিজেপির নেতারা কম্প্রোমাইজ করে তৃণমূলের সাথে। এই ঘটনাটা তুমি যা বলছো যদি সত্যি হয়, তাহলে মনে রাখবে এটা কম্প্রোমাইজের পার্ট, এবং আগামী দিনে আরো অনেক বৃহত্তম রাজনীতি ইন্ডিকেট করে তৃণমূল কংগ্রেসের যোগদানের মতন মানে ইস্যু আসে। আমি আজকের ঘটনায় কনটেক্সটে তোমায় বলবো যে দেখো, দীঘাতে 250 কোটি টাকা লোকে বলে, কেউ কেউ বলে যে না 500 কোটি টাকা, এবং সরকার আজকে সারাদিনে মানে সারা ভারতবর্ষে কাগজগুলোতে 3 পাতা করে বিজ্ঞাপন যেভাবে দিয়েছে বা যারা দিয়েছে, তার ফলে প্রায় 500-600 কোটি টাকা খরচা হয়ে গেছে বা বিপুল টাকা খরচা হয়ে গেছে। এখন যে প্রশ্নটা আসছে, তোমার মানে দিয়ে দিতে পারছো না, তোমার রাস্তাঘাট নেই, তোমার মানে স্কুলগুলোতে শিক্ষক নেই, তোমার স্কুল বাড়িগুলো ভেঙে পড়ছে, তুমি মিড ডে মিলের মানে টাকা বাড়াতে পারছো না, চাকরি নেই, তারপরে তুমি ট্যাক্স পেয়ার মানে আমার তোমার টাকা দিয়ে তুমি মানে মন্দির বলো বা কালচারাল সেন্টার বলো সেগুলো তুমি তৈরি করছো, এবং সেটাও কি আমার আপত্তি কেন? এক তো ট্যাক্স পেয়ারের টাকা, প্রথম থেকেই আমরা মনে করি যে ট্যাক্স পেয়ারের টাকা বা করদাতা আপনার আমার যে কর, সেই কর সরকারকে দেই, সরকার সেই টাকা নয় ছয় করে তার মতন করে ব্যবহার করছে। সরকারি টাকাতে কেন মানে একটা মানে মন্দির তৈরি হবে, এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হবে? কালকে একজন বলবে মসজিদের জন্য সরকারের টাকা দাও, আরেকজন বলবে যে গির্জার জন্য টাকা দাও। এইভাবে যদি মানে কেবলমাত্র মানে ইতিমধ্যেই তুমি জানো দুর্গাপূজাকে কেন্দ্র করে বিপুল টাকা দেওয়া হয়, তাহলে যে প্রশ্নটা আসছে, তোমার পরিষেবার যে টাকা, তোমার স্কুলে যে বিল্ডিং নেই, তোমার স্কুলগুলো যে শিক্ষক নেই, তোমার বিভিন্ন জায়গায় রাস্তা নেই, সেতু নেই, তুমি তাহলে বলছে স্যার ঐতিহাসিক স্থান হয়ে থাকবে, পর্যটন শিল্প হয়ে গড়ে উঠবে। আমি তার ওইটা তোমার এই প্রশ্নে আমি বলবো যে এটা ঐতিহাসিক আমি মেনে নিতাম যদি নকল মন্দির না হতো। দেখো দিনের শেষে এটা তো একটা নকল মন্দির। মানে তুমি কি করেছো? তুমি তো মানে আর্কিটেকচারাল কোনো উদ্ভাবনী আনোনি, তুমি কোনো এমন কোনো সৌধ নির্মাণ করোনি যেটা পৃথিবীতে প্রথম বা ভারতবর্ষে প্রথম। তুমি পুরীর মন্দিরটাকে নকল করেছো, তুমি নকল নবিশ হয়েছো, তুমি তো নতুন কোনো স্থপতি তৈরি করোনি, তুমি একটা মানে স্থাপত্য তৈরি করেছো যেটা নকল। ফলে এই নকলটার কোনো গুরুত্ব থাকবে না। যেমন করে তাজমহল থাকার ফলে বিবিকা মকবরা যেটা আছে তাজমহলের মানে আদলে, তাজমহলের আগে আদলে বিবিকা মকবরা ঔরঙ্গাবাদে আছে, সেই ঔরঙ্গাবাদে বিবিকা মকবরার নাম কেউ বলে? তাজমহলের নামই বলে, তাজমহলেই লোক যায়। এখানেও ঠিক তেমনি ভাবে জগন্নাথ ধামেই মানুষ যাবে, কারণ ওটা ধাম। দ্বিতীয় যেটা সেটা হলো
যে তুমি যদি সত্যি মানে স্থপতির নতুন কোনো নিদর্শন রাখতে সরকারি টাকা খরচা করে, আমি মেনে নিতাম। যেমন করে মায়াবতী সেখানে আম্বেদকর পার্ক তৈরি করেছে লখনৌতে, সেটা স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম স্থপতি। মনে রাখবে, অজন্তা ইলোরা মতন না হলেও প্রায় কাছাকাছি একটা বড় স্থপতি উনি তৈরি করতে পেরেছেন। প্রাচীন মানে বুদ্ধিস্টদের যে কালচার, সেই কালচারকে উনি উপস্থাপন করতে পেরেছেন সেই নতুন ভাবে, নতুন আঙ্গিকে আম্বেদকর পার্কে। মায়াবতীর ওই আম্বেদকর পার্ক স্বাধীন ভারতবর্ষের একটা নতুন স্থপতি, নতুন কৃষ্টি এবং নতুন মানে বলা যায় ক্রিয়েশন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করলেন সেটা তো নকল তৈরি করলেন। উনি যদি নতুন একটা স্থপতি, নতুন একটা শৈলী, নতুন একটা সৌধ নির্মাণ করতেন যেটা পৃথিবীতে প্রথমবার ইউনিক হতো, তাহলে আমি মানতাম। এটা তো নকল করা, মানে এই নকলের মধ্যে কোনো ইনোভেশন নেই। ফলে এটা আমি আবারও বলছি, বিবিকা মকবারা যেমন তোমার তাজমহলের বিকল্প হতে পারে না, ঠিক তেমনি ভাবে পুরীর জগন্নাথ মন্দির এর বিকল্প কখনোই দীঘার এটা হতে পারে না। আর একটা জিনিস হচ্ছে, যেখানে হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিম, আমরা প্রত্যেকেই জানি হিডকোরই বেশি অঙ্ক টাকা যেখানে ইনভেস্ট হয়েছে জগন্নাথ মন্দিরে। কার্যত আমি বলছি স্যার, সব নেতা মন্ত্রীদেরকে দেখা গেলেও মুসলিম নেতা মন্ত্রীরা রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। গণশক্তির একটা খবর যা দেখলাম আমি, শুধু মুসলিম নেতা মন্ত্রী আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ববি হাকিম জায়েন্ট স্ক্রিন টাঙিয়ে সেখানে চেতলায় দেখবেন বলছেন। আর একটা জিনিস স্যার, মুসলিমদের নাকি ওখানে বেরোনো মানা, দুদিন ধরে একদম নিরামিষ চলবে হোটেলগুলোতে, পরিষ্কার করে বলে বলে দেওয়া হয়েছে। গণশক্তির রিপোর্ট নিয়ে আমি যা বলছি আপনাকে, কিন্তু নেতা মন্ত্রীরা যে যেতে পারবে না সেটা প্রকাশ্যে ফিরহাদ হাকিমের গ্রুপে। দেখো, আমি কোনো একটা দলের মুখপত্র কি বলছে সেইটাকে গুরুত্ব দিচ্ছি না। আমি আনন্দবাজার গতকালের একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলেছে যে হিন্দুদের জন্য অবদার সকল জায়গায় অবদারিত দ্বার হলেও অন্য ধর্মের জন্য একটা বিশেষ জায়গা নাকি করা হয়েছে, বিশেষ কক্ষ নাকি বলছে, আমি ভুলে গেলাম নামটা। আনন্দবাজারের রিপোর্ট, আমি আনন্দবাজারের রিপোর্টটাকে বেশি গুরুত্ব দিব গণশক্তি রিপোর্টের থেকে। সেটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়। মানে আমি বলছি যে করদাতাদের টাকায় যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেখানে রাইট টু ইকুয়ালিটি অনুসারে সমস্ত জায়গায় সমানভাবে প্রত্যেকেরই অধিকার থাকা উচিত। মানে সেখানে আমি হিন্দুদের জন্য সব জায়গায় যাওয়ার মন্দির চত্বরে ব্যবস্থা করব, বা অন্য কোনো ধর্মের জন্য আলাদা জায়গায় করব, এটা করা যায় না। এটা রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করে, যেটা আনন্দবাজার রিপোর্ট করেছে। আমি সেই কনটেক্সটে বলছি, গণশক্তির কনটেক্সটে বলছি না, মানে গতকাল ছিল, আজকে না। এইবার যেটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অ্যাটিটিউড সরকার নিচ্ছে কেন? একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি তোমায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সারা দেশ জুড়ে বিজ্ঞাপন দিল এই দীঘার জগন্নাথ ধামের মন্দিরের উন্মোচন করে নিয়ে, বা উনি যে প্রায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় 3 দিন পড়ে থাকলেন ওখানে, আমি জানি না এখনো ওই এত বড় ঘটনার পরে, এতজনের মৃত্যুর পরে মেছো বাজারের মুখ্যমন্ত্রী কি এখন ওখানে আছেন? কি মেছো বাজারে আছেন? ও আমি জানি এখন মেছো বাজারে নেই, মুখ্যমন্ত্রী দীঘায় উদ্বোধনে আছেন। আচ্ছা, মেছো বাজারে নেই, উদ্বোধনে আছেন। তো এটাও মানে মানে এতটা ডেসপারেট কেন? মানে এত বড় ঘটনার পরে উনি কলকাতায় ফিরে আসলেন না, উনি স্পট ভিজিট করলেন না, ওখানে থাকতেই হচ্ছে তাকে কেন? বা তার মন্ত্রীদেরকে 2 দিন ধরে পড়ে থাকতে হচ্ছে, বা তার যে মানে সভাসদ সভা কবিরা গেছেন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এলইডি স্ক্রিন দিয়ে তৃণমূল প্রচার করছে। সারা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের সভা করছে এই নিয়ে। তৃণমূল কংগ্রেস নিজেদেরকে হিন্দু দেখানোর যে এত প্রতিযোগিতা কেন? তার কারণ খুব পরিষ্কার। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির এত ভয়াবহ পরাজয়ের পরেও দেখা গেছে প্রতি 100 জনের মধ্যে 54 জন হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভোট দিয়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির আসন কমে গেল, 18 থেকে 12 হয়ে গেল, কিন্তু তারপরেও দেখা গেল হিন্দু ভোট বেড়েছে। বিজেপি প্রতি শতকরা 100 জনের মধ্যে 55 জনের ভোট পেয়েছে, এরকমই সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে। আর বাংলাদেশের যে হিন্দু নিধনের পরে বা হিন্দুদের উপর অত্যাচার বাড়ে, বাংলাদেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি রাস্তায় ছিলেন না, তার দল রাস্তায় ছিলেন না, তীব্র বিরোধিতা করতে পারেনি। হিন্দুরা কিন্তু এই প্রশ্নটা রেখেছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই।
যদিও তিনি আইনসভায় তার উপস্থিতি, তার রেজলিউশন ইত্যাদি ইত্যাদি করেছেন, কিন্তু রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে রাস্তায় থাকেন, তিনি বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে কেন গর্জে উঠছেন না? রাস্তায় তার দল কেন রাস্তায় নেই? একইভাবে মুর্শিদাবাদের এত বড় ঘটনার পরে যখন নিজের দেশ, নিজের রাজ্যের মধ্যেই মানে ঘরছাড়া হিন্দুরা যখন মানে মানে জিহাদিদের জন্য অন্য জেলায় বা অন্য রাজ্যে আশ্রয় নিতে হচ্ছে হিন্দুদেরকে, অসহায় হিন্দুদের অবস্থা দেখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তড়িঘড়ি কিন্তু এখনো কিন্তু তিনি সেই আশ্রয়স্থলে যাননি, সেই মানে ভিকটিম যে হিন্দু পরিবারগুলো তাদের সামনে দাঁড়াননি, তাদেরকে মানে সান্ত্বনা দেননি বা তাদের পাশে দাঁড়াননি এখনো, সেই মানে সশরীরে যেটা বলছি, বা ভিজিট করেননি। এই সামহাও কিন্তু আমি তোমায় বলছি, এবং তার তার সাথে সাথে যেভাবে মানে কাশ্মীরে জঙ্গি হাঙ্গামা হলো, সব মিলে কিন্তু যে হিন্দু ভোটের যে একটা পোলারাইজেশনের সম্ভাবনা, এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী লাগাতার হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটা রেখেছে, এই সমস্ত কিছু যদি তুমি দেখো, তাহলে হিন্দু ভোটের একটা পোলারাইজেশনের আতঙ্ক কিন্তু তৃণমূল নেতাদের মধ্যে গ্রাস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও গ্রাস করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত তৎপরতার সাথে এই দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনটা কিন্তু ঘটা করে সারা রাজ্যে, সারা দেশের বিজ্ঞাপনের মধ্যে রাখতে হয়েছে, এবং আজকে কোটি কোটি টাকা ব্যয় করে সমস্ত কাগজগুলোতেই, ইংরেজির সমস্ত মানে বড় বড় কাগজ, সমস্ত আঞ্চলিক কাগজগুলোতে 3 পাতা করে বিজ্ঞাপন তুমি যে দেখছো, বা এত সব মন্ত্রী শান্তিদের নিয়ে 3 দিন ধরে পড়ে থাকা, এবং পুরো দলটাকে নামিয়ে দেওয়া, তৃণমূল কংগ্রেসকে নামিয়ে দেওয়া, একটাই উদ্দেশ্য যে না আমরাই সাচ্চা হিন্দু। এটা বিজেপির হিন্দু পোলারাইজেশনের যে রাজনীতি, তাকে কাউন্টার করবার জন্য তিনি কিন্তু হিন্দু ভোট যাতে কিছুটা থাকে তার দিকে, পুরোটাই যাতে পোলারাইজেশন না হয়, বা বিজেপির হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর পন্থা হিসেবে কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্বোধন এত ঘটা করে, এত ব্যাপকভাবে বা হচ্ছে, বা মেচুয়াতে এতজন মানুষের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী সরাসরি দ্রুততার সাথে আসছেন না, ওখানেই পড়ে থাকছেন। এটা কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানো ছাড়া অন্য কোনো উদ্যোগের মধ্যে আমি দেখতে পাচ্ছি না।